আমি কতবার বলেছিলাম ওই মেয়ের ব্যাপারে, কিন্তু আমার কথা বিশ্বাস করিসনি। এখন গিয়ে দেখছিস ওই মেয়েটা কীরকম। আমি তোকে ভালোবেসেছিলাম অভি, কিন্তু তুই আমার ভালোবাসা বুঝতে পারিসনি। আমার সাথে বেইমানি করেছিস, এর ফলাফল তোকে ভোগ করতে হবে। আমি তোকে কোনোদিন ক্ষমা করে দিব না, কোনোদিন না। মিম অভির সামনে দাঁড়িয়ে অনবরত কান্না করে যাচ্ছে, আর তার এই কান্না দেখে অভির ভেতরটা পুড়ে যাচ্ছে, কিন্তু অভি কিছুই করতে পারছে না। তখন অভির বাবা এসে মিমকে সরিয়ে দিয়ে বললেন, এই বেঈমানের কাছে তুই যাবি না। আমি তোর জন্য এর চেয়ে হাজার গুণ ভালো ছেলে নিয়ে আসব। এই ছেলেটা আজ থেকে এই পরিবারের কেউ না। অভির এই কথা শোনার পর তার বাবার দিকে তাকালো। তার বাবাও কাছে এসে তাকে থাপ্পড় দিতে শুরু করলেন। এটা সবাই দাঁড়িয়ে দেখছে, কিন্তু কেউ কিচ্ছু বলছে না। অভি তখন তার বাবার দিকে তাকিয়ে বলল, বাবা, আমি ভুল করে ফেলেছি, আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। তোমরা আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। ক্ষমা? তাও আবার তোকে? তোর মতো বেঈমান ছেলেকে আমি কোনোদিন ক্ষমা করব না। একবার মেয়েটার দিকে তাকিয়ে দেখ, মেয়েটা তোকে কত ভালোবাসে, কিন্তু তুই মেয়েটার ভালোবাসার মূল্য না দিয়ে একটা জঘন্য মেয়ের পিছনে ঘুরছিলি। বাবা, আমি যেটা করেছি সেটা অন্যায় করেছি। আমি আর কোনো দিন এরকম কোনো কাজ করব না। আজকেই শেষ। এরপর থেকে তোমরা যদি আমাকে কোনো ভুল কাজ করতে দেখো, তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিবে। কিন্তু শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি তোকে কোনোদিন ক্ষমা করব না। তোকে ছেলে বলতে আমার লজ্জা লাগছে। এই চৌধুরী বাড়ির যোগ্য তুই না। আর কোনোদিন তুই এই বাড়িতে ঢুকতে পারবি না। অভি তখন তার বড় আব্বুর কাছে গেল, কিন্তু আরমান সাহেবও অভিকে এগিয়ে আসতে দেখে সরে গেলেন। এরপর অভির দিকে তাকিয়ে বললেন, ছোটবেলা থেকে বাবা তুই যা চাইছস তাই তোমাকে দিয়েছি। কোনোদিন তোমাকে কোনো কাজে আপত্তি করিনি। তোমার বাবার বিরুদ্ধে গিয়ে অনেকবার, কিন্তু তুমি যেভাবে আমাদের সাথে বেইমানি করবে এটা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। তাই তোমার বাবার ওপর আজ আমি আর কোনো কথা বলবো না। অভি তার বড় আব্বুর এই রকম কথা শুনে তার দিকে তাকালো। যে বড় আব্বু কোনোদিনও তার কোনো কাজে বাধা দেননি, আজকে তিনিও অভির থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। অভি তখন তার বড় আব্বুর দিকে তাকিয়ে কান্না করতে করতে বলল, বড় আব্বু, তুমি তো আমাকে কোনো দিন ভুল বুঝোনি, তাহলে আজকে কেন ভুল বুঝতেছো? আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি আর কোনো দিন এই পরিবারে কারো কথার অবাধ্য হব না। আজকে বাইয়া কেন, পৃথিবীর কোনো শক্তি তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। তুই আর এই বাড়িতে থাকতে পারবি না। অভি তখন তার বাবার দিকে তাকিয়ে কান্না করছে, কিন্তু তার বাবা কোনো কথা না শুনে তাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। অভি মিমের দিকে তাকালো, কিন্তু মিম এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। অভি তখন তার আব্বুর দিকে তাকিয়ে বলল, আমি তোমার পায়ে ধরি আব্বু, শেষবারের মতো আমাকে একটাবার ক্ষমা করে দাও। আমাকে আমার ভুল শুধরানোর সুযোগ দাও। কিন্তু অভির আব্বু কোনো কথা বলছেন না। মিমের বাবার মায়া হলো অভির জন্য, সেজন্য তিনি অভির বাবার দিকে তাকিয়ে বললেন, ছেলেটা যখন এত করে বলছে তাহলে তাকে একটু সুযোগ দাও। সে এখন কি করে সেটা আমাদের দেখা উচিত। যদি আবার ভুল করে তাহলে আমি বলছি আমি ওকে বাড়ি থেকে বের করে দিব। ভাইয়া, তুমি প্লিজ আমাকে আর রিকোয়েস্ট করো না। এই ছেলেকে আমি ভালো করেই চিনি। ওকে আগেও অনেক সুযোগ দিয়েছি। হ্যাঁ ভাই, আমিও এটাই চাই। আমি এই ছেলেকে আমার ঘরে রাখবো না। ওকে আমি আমার ছেলে বলে কোনো দিন পরিচয় দিব না। আম্মু, তুমি এটা বলতে পারো না। আমি না তোমার নিজের সন্তান? তাহলে তুমি এভাবে কি করে বলছো? কিন্তু অভির আব্বু এর পরেও যে কথাটা বলল, সেটা শোনার পর অভি আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। অভির বাবা অভির দিকে তাকিয়ে বলল, যদি এক মুহূর্তের জন্য জীবনে আমাকে তোর বাবা মনে করিস, তাহলে এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। বেহায়ার মতো এই বাড়িতে আর ফিরে আসবি না। অভি এই কথা শোনার পর দৌড়ে বাড়ি থেকে বের হয়ে গেল। পিছন থেকে তার বড় আব্বু ডাক দিল, কিন্তু অভি তার কোনো কথা শুনল না। বাড়ি থেকে বেরিয়ে কান্না করতে করতে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করলো। সময় এমনই, কখন কাকে কোন জায়গায় নিয়ে যাবে কেউ জানে না। অভি আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলল, এই বিশাল নীল আকাশের ভিতর আমি কেন এত অসহায়? আমি কেন কারোর কাছে যেতে পারছি না? আমি কেন এরকম মিথ্যা ভালোবাসায় জড়ালাম? মিম যদি আমাকে ভালোবাসতো
তাহলে আমাকে কেন বললো না? অভি হেঁটে হেঁটে কোথায় যাবে বুঝতে পারছিল না। তখন হঠাৎ করেই তার মনে হলো শুভকে একটা কল দেওয়া দরকার। অভি শুভকে কল করতেই শুভ ফোন ধরে বলল, কি হয়েছে এখন আমাদেরকে ফোন করছিস কেন? একদিন বলেছিলাম না আমি হারিয়ে যাব, যেদিন তুই নিজের ভুল বুঝতে পারবি। আমি তো তোকে বারবার সতর্ক করেছিলাম ওই মেয়ের ব্যাপারে। দোস্ত, তুই এটা কিভাবে বলতে পারলি? তোর সাথে আমার এতদিনের বন্ধুত্ব, তুই এভাবে আমাদের বন্ধুত্ব ভুলে যাবি? কিন্তু শুভ কিছু না বলেই ফোনটা কেটে দিল। অভি বুঝতে পারল পৃথিবীতে এখন তার আর কেউ আপন নেই, তার মরে যাওয়াই ভালো। কিন্তু সে এভাবে মরবে না। যাদের কারণে তার সব কিছু হারাতে হয়েছে তাদের শেষ করে তবেই সে মরবে। অভি তখন পার্কের কাছেই বসে রইল, পকেটে টাকা পয়সা কিছুই নেই। তখন হঠাৎ করে কেউ তার কাঁধে হাত রাখলো। অভি পিছন ফিরে তাকিয়ে দেখে শুভ দাঁড়িয়ে আছে। শুভ তখন মুচকি হেসে বলল, আমি তোর ওই প্রেমিকার মতন নই, আমি তোর বন্ধু অবি। সারা জীবন তোর পাশে থাকবো। তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে এটা আমি জানি। মিমাপু আমাকে কল করে সব বলেছে। অভি তখন উঠে শুভকে জড়িয়ে ধরল। এই জন্যই হয়তো বন্ধুত্বের সম্পর্কটা অন্যান্য সব সম্পর্কের চেয়ে আলাদা। বন্ধুরা সব সময় পাশে থাকতে জানে। অভি শুভকে কত অবহেলা করেছে, কত অপমান করেছে, কিন্তু সেই শুভই সবার প্রথমে এসে তাকে জড়িয়ে ধরল। অভি তখন কান্না করে বলল, বন্ধু, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি, তোকে অনেক ভুল বুঝেছি, তুই আমাকে ক্ষমা করে দে। আরে কি বলছিস দোস্ত? তুই আমার কাছে ক্ষমা চাইবি মানে? এরকম ভুল বোঝাবুঝি আমাদের মধ্যে হবে, তাই বলে যে আমি তোকে ছেড়ে যাব এটা কোনোদিনও চিন্তাও করিস না। আমি সবসময় তোকে আগলে রাখবো। এখন চল আমার বাসায় যাবি। কিন্তু তোর আব্বু আম্মু কি মনে করবে? এটা তুই কিভাবে করতে পারলি দোস্ত? আমার আব্বু আম্মু তোকে কোনোদিন নিজের ছেলের চেয়ে কম কিছু ভেবেছে? তারাই আমাকে বলেছে তোকে নিয়ে যেতে। অভি তখন সেখান থেকে চলে গেল শুভর বাসায়। ওদিকে মিম নিজের রুমে দরজা বন্ধ করে কান্না করছিল। বেশ কিছুক্ষণ এভাবে কাটার পর মিম নিচে নামলো। নিচে নেমে দেখে সবাই বসে আছে, অভির বাবা মা কান্না করছে। মিম তখন অভির মাকে জড়িয়ে ধরে বলল, আমি জানি ছোট আম্মু তোমার কতটা কষ্ট হচ্ছে, কিন্তু ওর একটা শিক্ষা হওয়া দরকার। আমাদের একটু সহ্য করতেই হবে ছোট আম্মু। অভির মা ছোট তখন কান্না করতে করতে মিমকে জড়িয়ে ধরল। মিম তখন শান্ত করে অভির বাবার কাছে যেতেই অভির বাবা মিমকে জড়িয়ে ধরে বললেন, আমার ছেলেটা যদি কোথাও গিয়ে হারিয়ে যায় তাহলে আমার কি হবে? ওকে তো রাগ করে বাড়ি থেকে বের করে দিলাম, কিন্তু ওকে ছাড়া আমরা যে বড্ড অসহায়। আমি আগেই বলছিলাম ছেলেটাকে একবার সুযোগ দেওয়া দরকার। কেন তুই এমন করলি? ছেলেটা ভুল করেছে, এখন তার ভুল শোধরানোর সময় এসেছে। তাকে একটা সুযোগ দেওয়ার দরকার ছিল, সেটা না করে তাকে বাড়ি থেকেই তাড়িয়ে দেওয়া হলো। হ্যাঁ ভাই, আমার মনে হয় ওকে নিয়ে আসা দরকার। আমাদের বাড়ির একমাত্র ছেলে, যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে আমরা কি নিয়ে বাঁচবো? ছেলেটা ভুল করেছে, সেটা সে বুঝতে পেরেছে, সেই জন্যই তো কান্না করে ক্ষমা চাইছিল। ভাবি, আমার কিছুই ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দাও। আমি এখন এসব বিষয়ে কথা বলতে চাই না। যদি ওকে ফিরিয়ে নিয়ে আসার হয় তাহলে পরে কথা বলবো। বলেই অভির বাবা সেখান থেকে চলে গেল। মিম তখন রুমে গিয়ে শুভর কাছে কল করলো, কারণ শুভকে জিজ্ঞাসা করতে হবে অভিকে পেয়েছে কিনা। মিম শুভকে বলে দিয়েছে যাতে অভিকে নিয়ে ওর বাড়িতে রাখে। শুভ ফোন ধরতেই মিম বলল, শুভ, কি খবর? ওকে পেয়েছো? হ্যাঁ আপু, তুমি কোনো চিন্তা করো না, আমি ওকে বাড়িতে নিয়ে এসেছি। এখন আমার বাসায় শুয়ে আছে। বেচারা অনেক কষ্ট পেয়েছে। ওর চেয়ে 1000 গুণ বেশি কষ্ট আমি পেয়েছি শুভ। বাড়ির সবাই ও যাওয়ার পর থেকে কথা পর্যন্ত বলতে পারছে না। আচ্ছা ঠিক আছে, তাহলে এইভাবে 2-3 দিন যাক, এরপর যা সিদ্ধান্ত নেওয়া নেবে। এখন আপাতত ওকে একটু বুঝতে দাও। অভি তখন রুমে শুয়েছিল। একটু পর শুভ তার কাছে এসে জিজ্ঞাসা করলো, দোস্ত, তুই কি জানতে পারলি নীলার ব্যাপারে? রিয়াদ নীলাকে প্ল্যান করে আমার পেছনে লাগিয়ে দিয়েছিল। আমরা ওকে যে মেরেছিলাম সেটার প্রতিশোধ নেওয়ার জন্য। আমার নামে তো আমার বাবা মা সব সম্পত্তি লিখে দিয়েছে। সেই সম্পত্তি আমার কাছ থেকে নীলাকে নিয়ে কেড়ে নিতে চেয়েছিল। ওরা মাদকের ব্যবসা করে। আমাদের ভার্সিটির অনেক মেয়েদেরকে সে তার প্রেমের জালে ফাঁসিয়ে তাদের গোপন ছবি তুলে সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করে টাকা নিয়েছে। কি বলছিস দোস্ত? ওরা এত কিছু করার পর এমনি এমনি ছেড়ে দিলি? আমি আর আগের অভিনয় শুভ, আমি রিয়াদ আর রাজীবকে মেরে ফেলেছি। এই কথা আর কাউকে বলবি না তুই, আর আমি জানি শুধু। সেটা না হয় বুঝলাম, কিন্তু নীলার কি হবে? ওকে
আরও ভয়ঙ্কর শাস্তি দিতে হবে। আমার মনে হয় ও আমার থেকে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। ওর সকল গোপন ছবি আমার কাছে আছে। ঠিক করেছিস দোস্ত, ওই মেয়েটাকে একটা শিক্ষা দেওয়া দরকার। কিন্তু মিম আপু যে আমাকে এতটা ভালোবাসে এটা আমি বুঝতে পারিনি। আপু আমাকে কেন বলেনি? আমাকে শুধু শাসন করেছে আর সবার থেকে আলাদা রাখার চেষ্টা করেছে, কিন্তু কোনোদিন আমাকে ভালোবাসার কথা বলেনি। মিমাপুকে তুই বুঝতে পারলি না দোস্ত, আপু তোকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু কোনোদিন বলেনি। কারণ তোকে যদি তখন ভালোবাসার কথা বলতো তাহলে তুই পড়াশোনা বাদ দিয়ে নীলার পেছনে যেরকম ঘুরছিস সেরকম হয়ে যেতি। তোর বাবার সাথে অনেক কথা বলেছি, তোদের বিয়ের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এর আগেই তুই বাড়ি ছেড়ে চলে গেলি। কিন্তু এখন আমি কিভাবে মিম আপুকে বোঝাবো? অনেক ঘুরেছি মিথ্যা ভালোবাসার পেছনে। আমি এখন সত্যিকারের ভালোবাসার পেছনে ঘুরতে চাই। মিমাপু তোর ওপর অনেক অভিমান করে আছে, ওনার অভিমান ভাঙাতে হবে। উনি যেভাবে ধৈর্য ধরে সবকিছু এক হাতে সামলিয়েছেন ঠিক সেইভাবে এখন তোকে করতে হবে। আমি বুঝতে পারছি দোস্ত, কিন্তু ওনার সামনে দাঁড়ানোর সাহস আমার নেই। এটা বললে হবে না দোস্ত, তোকে মিমাপুর সামনে যেতে হবে। আর তোর আব্বু আপুর বিয়ের ব্যবস্থা করেছে অন্য এক ছেলের সাথে। ওনার বিয়ের আগেই তোকে নিজের ভালোবাসার কথাটা বুঝিয়ে বলতে হবে। এটা কোনোদিন হতে পারে না। মিমের সাথে একমাত্র আমার বিয়ে হবে। আমি বাবাকে বলবো, দরকার হয় বাবার পায়ে ধরবো, তবুও এই বিয়ে হতে দিব না। ওদিকে নীলার বাবা দুইটা লোককে নিয়ে এসেছেন বাসায়, কারণ তিনি ভালো করে বুঝতে পারছেন অভি বেঁচে থাকলে তার সম্মান নষ্ট হয়ে যাবে। সেজন্য অভিকে তিনি শেষ করে দিতে চান। তিনি তার সামনে থাকা ছেলেটার দিকে অভির একটা ছবি এগিয়ে দিয়ে বললেন, এই হচ্ছে অভির ছবি, ওকে পৃথিবী থেকে তুলে দিতে হবে। আপনি চিন্তা করবেন না স্যার, আমাদের পেমেন্ট করে দিন, আমরা এর ব্যবস্থা করে ফেলবো। এরকম সামান্য একটা ছেলেকে মারা আমাদের কাছেও ব্যাপারই না। ও অন্য সবার মতো নয়, অভি অনেক চালাক একটা ছেলে, তাই খুব সাবধানে কাজ করতে হবে। ম্যাডাম, আপনি কোনো চিন্তা করবেন না, 1 সপ্তাহের ভিতরে ওর মৃত্যুর সংবাদ পেয়ে যাবেন। তখন নীলার বাবা একটা টাকার বান্ডিল নিয়ে আসলেন, এনে ছেলেটার দিকে এগিয়ে দিয়ে বললেন, এই নাও রাফি, তোমাকে পেমেন্ট করে দিলাম। 1 সপ্তাহের ভিতরে ওকে মারতে পারলে আরো দিব। ওকে স্যার, তাহলে তো আমাদের কাজের গতি আরো বাড়বে। এখন যাই, কাজ শেষ হলে পরে দেখা করব। বলেই ছেলেগুলো তখন সেখান থেকে চলে গেল। তার গিয়ে অভিকে খুঁজতে শুরু করলো। ওদিকে নীলা তখন নিজের রুমে গিয়ে অভির ফটো বের করলো। এরপর হাসতে হাসতে অভির দিকে তাকিয়ে বলল, আমাকে ব্ল্যাকমেল করার অনেক শখ তাই না অভি? এখন দেখ কেমন লাগে, আমার সাথে লাগতে এসেছিলি, এখন তোর সাথে যা হবে ভাবতেই তো আমার গা শিরশির করছে। দেখতে দেখতে প্রায় 4 দিন কেটে গেল। এখন অভি শুভর বাসাতেই আছে। নীলার বিরুদ্ধে কী করবে সেটা নিয়ে দুই বন্ধু আলোচনা করছিল। তখন শুভ অভিকে বলল, দোস্ত, নীলাকে এমনভাবে ভয় দেখাতে হবে যেন আর কোনোদিন তোর সাথে লাগতে না আসে। এটা তুই ঠিক বলেছিস। তাহলে আমি নীলার কাছে কল করছি, লাউড স্পিকার দিয়ে কথা বলবো। বলেই অভি নীলার কাছে কল করলো। নীলা ফোন ধরতেই অভি বলল, আমার সাথে বেইমানি করেছিলি তাই না? আমি ছবিগুলো একটু পরেই ভাইরাল করে দিব। এরপর পুরো পৃথিবী তোর এসব দেখবে আর মজা নিবে। অভি হঠাৎ করেই নীলাকে কল করে এসব বলায় নীলা অনেক বেশি ভয় পেয়ে গেল। নীলা তখন অনুরোধের সুরে বলল, অভি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিনও এরকম কোনো কাজ করব না। তোর কোনো ক্ষমা নেই, তোর এই ছবিগুলো আমি ভাইরাল করবই। অভি, আমি তোমার পায়ে ধরি, এই কাজটা করো না প্লিজ। তুমি আমার সম্মানের কথাটা একটাবার চিন্তা করো, আমি সমাজের সামনে মুখ দেখাতে পারবো না। যখন আমার সাথে বেইমানি করেছিলি তখন আমার সম্মানের কথা একটাবার চিন্তা করিসনি? আমার পরিবার, সমাজ, সবার কাছে আমাকে লাঞ্ছিত করেছিস। আমাকে আমার বন্ধুর বাসায় থাকতে হচ্ছে শুধু তোর জন্য। তখন অভির পাশে বসে থাকা শুভ ফোন হাতে নিয়ে বলল, আমার বন্ধুকে ভুল বুঝিয়ে অনেক টাকা খেয়েছিস তুই, আমাকে সবার সামনে মিথ্যাবাদী প্রমাণ করেছিস, আমার ইজ্জত নিয়ে টানাটানি করেছিস। আমি সবার সামনে আগে এই ছবিগুলো ভাইরাল করে দেব। তারা দুইজন নীলাকে নিয়ে অনেক মজা করছিল, কিন্তু নীলা কিছুই করতে পারছিল না। নীলা তখন কান্না করে বলল, তোমরা কেন এরকম করছো? আমি তোমার নিজের ভুল স্বীকার করছি, তাহলে কেন এরকম করছো? প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তাহলে এক কাজ করো, আজকে রাত 2টার দিকে তোমার বাড়ির পেছনে যে রাস্তা আছে ওই রাস্তার সামনে কান ধরে দাঁড়িয়ে থাকবে 1 ঘন্টা।
এরপর আমরা আজকের জন্য এই কাজটা বন্ধ রাখবো। যদি না দাঁড়াও তাহলে আজকের রাতে এটা ভাইরাল করে দিব। এরপর কি হবে সেটা আমরা ফোন করে বলবো। এটা শোনার পর অভি বেশ জোরে হেসে দিল। শুভ এইরকম একটা শাস্তির কথা বলবে অভি চিন্তাও করতে পারেনি। শুভ তখন অভির দিকে তাকিয়ে বলল, দোস্ত, ও যদি এইটা না করে তাহলে এই ছবি ভিডিও সবকিছু ভাইরাল করে দিবি। আর নীলা, তুমি রাজি হলে আমাকে বলো, আর না হলে আমরা আমাদের কাজ করছি। নীলাদের বাড়ির পেছনে যে রাস্তা, ওই রাস্তার পাশেই একটা শ্মশান আছে, সেই জন্য ওখানে মানুষ যেতে ভয় করে। নীলা কিভাবে রাত 2টার সময় কান ধরে দাঁড়িয়ে থাকবে? নীলাকে চুপ থাকতে দেখে তার অনেক হাসাহাসি করছে, কিন্তু এখন তাদের শর্তে রাজি হওয়া ছাড়া নীলার কোনো উপায় নেই। সেজন্য আস্তে করে বলল, এই শাস্তি ছাড়া অন্য কোনো শাস্তি দাও প্লিজ। তাহলে তোমাকে আরও একটা সহজ শাস্তি দিচ্ছি, যেটা তোমাকে দিনের বেলা করতে হবে। কালকে তুমি ভার্সিটির সামনে গিয়ে ভার্সিটির গেটের কাছে কান ধরে দাঁড়িয়ে থাকবে, আর যতজন ছাত্রছাত্রী ভেতরে ঢুকবে সবাইকে বলবে আমি অভির সাথে টাকার জন্য প্রেমের নাটক করেছি। এটা তুই অনেক ভালো বলেছিস দোস্ত। তো নীলা, এখন তোমার ইচ্ছা, তুমি কোনটা সিলেক্ট করবে? ভার্সিটির সামনে যদি কান ধরে দাঁড়িয়ে থাকে তাহলে নীলার মান সম্মান কিছুই থাকবে না। আর রাতের বেলা সে কিভাবে দাঁড়াবে ওই রাস্তায়? কিন্তু ভার্সিটির সামনে দাঁড়ানো থেকে রাতের বেলায় দাঁড়ানো মনে হয় ভালো। আমি তোমাদের প্রথম শর্তে রাজি। আমি আজকে রাতেই শ্মশানের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকবো, কিন্তু প্লিজ তোমরা এই ছবিটা ভাইরাল করো না। আচ্ছা ঠিক আছে নীলা, তুমি তাহলে রাত 2টার সময় ওইখানে থাকবে, আমরা ওইখানে আসবো। যদি 1 মিনিটও লেট করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ভিডিও ভাইরাল করে দেব। বলেই তারা ফোন রেখে দিল। নীলা তখন কি করবে বুঝে উঠতে পারছিল না, কান্না করতেই শুরু করলো। এখন তার বাবাকেও কথাটা বলতে পারবে না, কারণ তার ভিডিও ভাইরাল করে দিবে। ওদিকে অভি আর শুভ দুজন হেসে গড়াগড়ি খাচ্ছে। শুভকে অনেক কষ্টে হাসি থামিয়ে অভির দিকে তাকিয়ে বলল, আমি কালকে ওকে বলবো এই শীতের মধ্যে ওদের বাড়ির বাইরের পুকুরে গা ভিজিয়ে বসে থাকতে। এটা তো আরও মজার দোস্ত। আমার সাথে বেইমানি করার ফলাফল ওকে ভোগ করতেই হবে। ওদিকে এই 4 দিন অভির বাসায় কেউ ঠিকমতো খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। মিম নিজেও অনেক কষ্ট পাচ্ছে অভিকে না দেখে। ড্রয়িং রুমে অভির বাবাকে বসে থাকতে দেখে মিম সেখানে গেল। অভির বাবার মন খারাপ দেখে মিম ওনাকে জড়িয়ে ধরে বলল, ছোট আব্বু, আমি আর থাকতে পারছি না অভিকে ছাড়া। তোমরা অভিকে নিয়ে আসো এই বাড়িতে। তুই কি বলছিস মামনি? ওকে আবার নিয়ে আসবো মানে? ওকে এই বাড়িতে ফিরিয়ে আনলে তোকে আবার কষ্ট দিবে। আমরা তোর কষ্ট সহ্য করতে পারবো না মা। অভির মা টেবিলের কাছে দাঁড়িয়ে আঁচলে মুখ গুজে কান্না করছিল। মিম ওনার দিকে তাকাতেই মুখ লুকিয়ে ফেললেন। মিম তখন অভির মাকে টেনে এনে অভির বাবার সামনে দাঁড় করিয়ে বলল, তোমরা নিজেরা কষ্ট পাচ্ছ আর ছোট আম্মুকেও কষ্ট দিচ্ছ। কাল রাতেও আমি ছোট আম্মুকে ছাদে দাঁড়িয়ে কান্না করতে দেখেছি। তোমরা এরকম করো না, ওকে বাড়িতে নিয়ে আসো। এই বাড়িতে এনে ওকে যা শাস্তি দেওয়ার দাও। দরকার হলে সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দেব, ওকে ইগনোর করব। তবু এভাবে বাড়ির বাইরে রেখো না। হ্যাঁ রফিক, আমার মনে হয় ওকে বাড়িতে নিয়ে আসা দরকার। মিম ঠিক বলছে, ওকে বাড়িতে নিয়ে আসার পর আমরা সবাই ওর সাথে কথা বলা বন্ধ করে দিব। তখন চাপে পড়ে এমনিতেই ঠিক হয়ে যাবে। আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তাহলে কালকে ওকে গিয়ে নিয়ে আসবো। কিন্তু এই বাড়িতে নিয়ে আসার পর কেউ ওর সাথে ভালো করে কথা বলবে না। ওকে ওর পাপের শাস্তি পেতেই হবে। মিম তখন মনে মনে অনেক বেশি খুশি হলো। কালকে অভিকে আবার দেখবে। এখন থেকে অভি ওর সামনেই থাকবে। ওদিকে শুভ আর অভি রাত 2টার দিকে বাইক নিয়ে বেরিয়ে পড়ল। শ্মশানের ওখানে গিয়ে দেখলো নীলা দাঁড়িয়ে আছে। ভয় তার শরীর কাঁপছে। শুভ তখন এগিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার নীলা? সরি মিস নীলা ম্যাডাম, আমরা বলেছিলাম কান ধরে দাঁড়িয়ে থাকতে, তাহলে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি কান ধরো, না হলে কিন্তু আরও সময় বাড়বে। 1 ঘন্টা বলেছিলাম, এখন কিন্তু 2 ঘন্টা করে দেব। না না প্লিজ এরকম করো না। তোমরা যেভাবে বলেছো আমি সেভাবেই দাঁড়াবো। তাহলে আর কোনো কথা বলো না, তাড়াতাড়ি কান ধরে দাঁড়িয়ে যাও। আমরা পাহারা দিচ্ছি, যদি কোনো উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো তাহলে কিন্তু একদম শেষ করে ফেলবো। আরেকটা খুশির খবর দিই আপনাকে, আপনার ওই দুষ্টু দুষ্টু ছবিগুলো এখন আমার কাছে আছে। আর আমাকে তো তুমি ভালো করেই চেনো, তাই চালাকি করে নিজের বিপদ ডেকে এনো না। নীলা অভিকে দূরে দাঁড়িয়ে থাকতে দেখলো। সে নীলার সামনে আসছে না। নীলার সামনে আসলে সে আর নীলাকে কষ্ট দিতে পারবে না। নীলা তখন কান ধরে দাঁড়িয়ে থাকলো। অভি আর শুভ নীলাকে দাঁড়ি করিয়ে রেখে আবারও বাইকে করে চলে গেল। নীলা সেখানে দাঁড়িয়ে প্রতিশোধের আগুনে পুড়তে শুরু করলো। ওদিকে শুভ আর অভি যখনই বাসায় ফিরছিল
তখন শুভ অভির কাছে হাত রেখে বলল, দোস্ত, কালকে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। সারপ্রাইজটা পেলে তুই অনেক খুশি হবি, এটা আমি জানি। কি এমন সারপ্রাইজ দোস্ত, বল তো শুনি। সেটা কালকেই দেখতে পাবি। সারপ্রাইজ আগে বলে দিলে কি সারপ্রাইজ থাকবে? তাই কাল পর্যন্ত অপেক্ষা কর। পরের দিন মিম সহ অভির পুরো পরিবার চলে গেল শুভর বাসায়। শুভর বাসায় গিয়ে দেখলো এখনো অভি ঘুমিয়ে আছে। মিম তখন শুভর বাবা মায়ের সাথে গল্প করছিল। ওদিকে শুভ গিয়ে অভিকে টেনে নিয়ে নিচে এলো। অভি নিচে গিয়ে দেখে তার পরিবার সবাই বসে আছে। এটা দেখার পর অভির ভিতরে যে কি আনন্দ কাজ করছিল সেটা ভাষার বলে বোঝাতে পারবে না ও। অভি তখন দৌড়ে চলে গেল তাদের কাছে। অভির বাবা অভির কাছে এসে বলল, এইবার একটা শেষ সুযোগ দিতে চাচ্ছি, এখন থেকে ভালো হয়ে যাও। অভি তখন তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আব্বু, আমি কথা দিচ্ছি আর কোনোদিন তোমাদের কথার অবাধ্য হব না। এখন থেকে আমি ঠিকমতো পড়াশোনা করব। আমরা যে এত রিকোয়েস্ট করে এখানে নিয়ে আসলাম তোমার বাবাকে, আমাদের তো কোনো গুরুত্বই দিচ্ছ না দেখি। অভির বড় আম্মুর কথায় অভি গিয়ে তার বড় আম্মুকে জড়িয়ে ধরল। এরপর সবার সাথে কথা বলে অভি শুভর পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আসার পর তো সে পুরাই অবাক। কেউ তার সাথে তেমন একটা কথা বলছে না। ওখানে তার সাথে কি ভালো করে কথা বলল, কিন্তু বাসায় আসার পর কথা বলছে না কেন? অভি তখন তার আম্মুর কাছে গিয়ে লুকিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু, আমি তো তোমার একমাত্র ছেলে, তাই না? তুমি আমাকে বলো, সবাই এমন করছে কেন? সবকিছুর পর মায়ের মনে ছেলের এমন অসহায় কণ্ঠ শুনে থাকতে পারল না। অভির গালে হাত রেখে বললেন, তোকে সবাই শিক্ষা দেওয়ার জন্য এরকম করছে, আর কোনো দিন এরকম কোনো অন্যায় কাজ করবি না বাবা। তুই তো আমাদের সব, তুই আমাদের একমাত্র সন্তান। তুই যদি এরকম করিস তাহলে কিভাবে হবে? তোকে শিক্ষা দেওয়ার জন্য সবাই তোর সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মিম অনেক অভিমান করেছে তোর উপর। আগে মিমের অভিমানটা গিয়ে ভাঙা। আমার বৌমাকে আমি খুব তাড়াতাড়ি আমার ছেলের সাথে দেখতে চাই। তুমি কোনো চিন্তা করো না আম্মু, শুধু বৌমা নিয়ে আসবো না, তোমার জন্য নাতি নাতনিও নিয়ে আসবো। অভির এমন কথা শুনে অভির মা হেসে অভির গালে আলতো করে একটা থাপড় দিল। অভি তার মায়ের কপালে চুমু দিয়ে মিমের রুমে গেল। গিয়ে দেখলো মিম রুমে মন খারাপ করে বসে আছে। অভিকে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। অভি তখন মিমের কাছে গিয়ে বলল, আমার উপরে এখনো রাগ করে আছো? আমি তো ভুল স্বীকার করছি, এরপরও কেন এমন করছো? অভির এমন কথা শোনার পর মিমের চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। মিম তখন অভির দিকে তাকিয়ে বলল, কেন এখানে এসেছিস? আমার সাথে তোর কোনো সম্পর্ক নেই, আমি তোকে ভালোবাসি না। এরকম করে বলো না প্লিজ, আমার অনেক কষ্ট হয়। তুমি কি বুঝতে পারছো না আমি তোমাকে ভালোবাসার চেষ্টা করছি? তাহলে কেন আমাকে ইগনোর করছো? আমি এসব সহ্য করতে পারছি না। কিন্তু মিম কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। অভি বুঝতে পারলো এই অভিমানের পাহাড় ভাঙা এত সহজ না, কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। তাই অভি দ্রুত বেরিয়ে পড়ল। সে জানে মিম ফুচকা খেতে অনেক বেশি ভালোবাসে। সেজন্য অভি এই রাতের বেলায় চলে গেল ফুচকা আনতে। ফুচকা নিয়ে এসে রাত 3টার দিকে মিমের রুমের সামনে গেল। গিয়ে দেখলো মিমের রুমে লাইট জ্বালানো, তার মানে এখনো জেগে আছে। মিম এখনো জেগে কি করছে সেটা দেখার জন্য অভি দরজাটা হালকা করে সরিয়ে উকি দিতেই দেখলো মিম তার একটা ফটোর দিকে তাকে কিছু একটা বলছে। অভি একটু ধীর পায়ে এগিয়ে গিয়ে শোনার চেষ্টা করলো মিম কি বলছে। কেন এরকম করলি অভি? আমার স্বপ্ন কখন পূরণ হবে? কোন দিন তুই আমার হবি? তুই কি বুঝতে পারছিস না আমি তোর ওপর অভিমান করে আছি? তুই কি আমার অভিমান ভাঙানোর চেষ্টা করবি না? তোমার অভিমান ভাঙানোর জন্যই তো এই রাতের বেলা গেলাম, গিয়ে ফুচকা নিয়ে আসলাম। এই রাতের বেলা যেতে আমার কতটা ভয় করছিল, যদি আমাকে কেউ ধরে নিয়ে যেত। বলতে বলতে অভি ভিতরে ঢুকলো। মিম শুধু অভির দিকে তাকিয়ে আছে। অভি তখন এগিয়ে গিয়ে মিমকে জড়িয়ে ধরলো। মিম অভিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু অভি তাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, এই শোনো, আমি ঝাল দিয়ে ফুচকা নিয়ে এসেছি, এখন এগুলো খেয়ে নাও। এরপর আমার সাথে যত ইচ্ছা যুদ্ধ করবে। মিম তখন অভির এমন কর্মকাণ্ডে অবাক হয়ে গেল। তার মনে অজানা এক আনন্দ এসে ভিড় করলো, কিন্তু সেটা অভির সামনে প্রকাশ করলো না। হালকা রাগী কণ্ঠে অভির দিকে তাকিয়ে বলল, তুই কেন আমার জন্য ফুচকা নিয়ে এসেছিস? আমি তোর আনা ফুচকা খাবো না, তুই তোর নীলার কাছে ফুচকা নিয়ে যা। আমি কতবার বলেছি
ওই মেয়েটার নাম আমার সামনে আর আনবে না। আমি ওকে ভুলে যেতে চাই। আমি তোমাকে ভালোবাসতে চাই। তুমি কেন ওই মেয়েটার কথা আমাকে মনে করিয়ে দিচ্ছ? আমি নিজের ভুলের উপর লজ্জিত। আর কোনোদিন এরকম কোনো কাজ করব না। আমাকে ক্ষমা করে দাও। বলতে বলতে অভির কান্না করে দিল। মিম শুধু অভির দিকে তাকিয়ে আছে। অভিকে নিজের চোখের সামনে কান্না করতে দেখে মিম সহ্য করতে পারছিল না। শক্ত করে অভিকে জড়িয়ে ধরে মিম নিজেও কান্না করে দিয়ে বলল, তুই এইটুকুতেই কষ্ট পেয়ে গেলি অভি? আর আমি এতদিন থেকে তোর দেয়া কষ্টগুলো সহ্য করে আসলাম। আমার কীরকম লাগছিল সেটা কি একবারও চিন্তা করে দেখিসনি? বিশ্বাস করো, আমি ওই মেয়েটার প্রেমে অন্ধ হয়ে গিয়েছিলাম। সেই জন্য কী করেছি কী বলেছি নিজেও জানি না। শেষবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি চেষ্টা করব তোমার ছোট ছোট আবদারগুলো পূরণ করার। তোমাকে এতটা ভালোবাসবো যা তুমি কল্পনাও করতে পারবে না। আমার এত ভালোবাসার প্রয়োজন নেই, আমি শুধু তোকে চাই। তুই আমার পাশে থাকলে আমি খুশি। এখন আমার ফুচকাগুলো দে। বলে মিম অভির হাত থেকে টান দিয়ে ফুচকার প্যাকেট নিয়ে খেতে শুরু করলো। তার তাড়াহুড়ো দেখে মনে হচ্ছিল 3-4 দিন থেকে কেউ তাকে খাবার দেয়নি। হঠাৎ করে সে অভির মুহূর্তে একটা ফুচকা ঢুকিয়ে দিল। এটা খাবার পর অভির তো মাথা পর্যন্ত গরম হয়ে গেল। অভি একবার মাথায় হাত দিচ্ছে আর একবার গলায়। তার কান গরম হয়ে সঙ্গে সঙ্গে ঘামতে শুরু করলো। এত ঝাল কি কল্পনা করা যায়? অভির এমন অবস্থা দেখে মিম তো হাসতে হাসতে শেষ। অভি মিমের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে। ঝালে তার চোখ থেকে টপ টপ করে পানি গড়িয়ে পড়ছে। এটা দেখার পর মিম বেশ অবাক করে একটা কাজ করে বসলো। উঠে অভির মাথা টান দিয়ে এনে ঠোঁট জোড়া চেপে ধরল। হঠাৎ করে মিম এমন কাজটা করবে অভি চিন্তাও করতে পারেনি। মিম তাকে কিস করেছে। অভি প্রথমে চোখ বড় বড় করে ফেললেও যখন বুঝলো তখন নিজেও রেসপন্স করতে শুরু করলো। অভিকে মজা নিতে দেখে মিম ধাক্কা দিয়ে সরিয়ে দিল। এরপর বলল, এই আমি এটা কি করছি? আমি তো তোর উপর রাগ করে আছি, তাহলে তোকে কেন কিস করলাম? কিস যখন করে ফেলেছো তাহলে রাগ ভাঙতে হবে। যদি রেগে থাকো তাহলে আমাকে কেন কিস করেছো আমি এটা মেনে নিব না। হয় সব ভুলে আমাকে ক্ষমা করে দাও, না হলে কিস ফিরিয়ে নাও। মিম তখন অভির এইরকম বাচ্চাম কথা শুনে আর থাকতে পারল না। শক্ত করে অভিকে জড়িয়ে ধরল। আজকে তার স্বপ্নটা পূরণ হয়েছে। মিম যতদিন বেঁচে থাকবে এইভাবেই বেঁচে থাকতে চায়। মিম একটু অভিমানী সুরে বলল, অভি, তুই একবারও আমাকে ভালোবাসার কথা বলেছিস? এখন সুন্দর করে আমাকে প্রপোজ কর। অভি তখন মিমের সামনে হাঁটু গেড়ে বসে বলল, মিম, আমি তোমার ফুচকা খাবার চিরদিনের সাথী হতে চাই। চিরদিন তোমাকে আমার কোলবালিশের মতো জড়িয়ে ধরে ঘুমাতে চাই। অনেক ভুল করেছি আমি জানি, এরপরও তোমার সামনে ভালোবাসার দাবি নিয়ে এসেছি। তুমি আমাকে যদি ফিরিয়ে দাও তাহলে আমার জীবন ধ্বংস হয়ে যাবে। আমার ভালোবাসা গ্রহণ করে নাও। আই লাভ ইউ আমার সিনিয়র বউ। মিম অভিকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরল। পরের দিন সকালে অভি যখন নিচে নামলো তখন কেউ তার সাথে কোনো কথা বলছে না। তখন অভি তার বড় আব্বুর দিকে তাকিয়ে বলল, যার জন্য এত কিছু করছো সে কালকে রাতে আমাকে কিস করেছে। সেটা কি তুমি জানো বড় আম্মু? আমার সাথে মিমের সব মান অভিমান শেষ হয়ে গেছে। মিম কালকে আমাকে অনেক আদর করেছে। মিম তখন সিঁড়ি দিয়েই নিচে নামছিল। এই কথাটা শোনার পর সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সবাই মিমের দিকে তাকিয়ে মুচকে মুচকে হাসছে। অভিটা এখনও বাচ্চাই রয়ে গেল সবার সামনে। এই কথাটা বলল কি করে? মিম এখন নিচে যাবে কি করে? সবাই তার দিকে তো তাকিয়ে আছে। মিম তখন দ্রুত টেবিলের কাছে গেল, গিয়ে অভির কলারটা চেপে ধরে বলল, এই, আমি তোকে কখন আদর করেছি? এরকম আজে বাজে কথা বলছিস কেন? কেন? তুমি তো কালকে ফুচকা খাওয়ার সময় ঝাল লেগেছিল, সেই জন্য আমাকে কিস করলে। এখন মিথ্যা বলবে না কিন্তু। ইস রে, আমার মান সম্মান সবকিছু কেড়ে নিয়েছে। এখন আমার কি হবে? মিমের মা তখন অভিকে মিমের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে হালকা হেসে বলল, হয়েছে, আমার ছেলেটাকে একদম মেরে ফেলবি নাকি? ছেড়ে দে, তোর বিয়ের ব্যবস্থা করতে হবে দেখছি। বড় আম্মু, আমি তোমার মেয়েকে বিয়ে করতে চাই। তুমি আমাকে তোমার জামাই বানাবে? হে আমার হবু জামাই, এখন তুমি চুপচাপ খেয়ে নাও, এরপর তোমাদের বিয়ের ব্যবস্থা করব। আর কাল থেকেই তুমি আমাদের সাথে অফিসে যাবে। আচ্ছা ঠিক আছে শ্বশুরমশাই, আপনি যেরকম বলবেন সেরকমই হবে। আপনি যখন বলেছেন অফিসে যাওয়ার কথা, তাহলে কালকে আমি নিশ্চয়ই অফিসে যাব।
এভাবে হাসি আড্ডায় খাওয়া দাওয়া শেষ করলো সবাই। রাতের বেলা অভি শুভকে নিয়ে আসলো নীলাকে একটু জ্বালাতন করার জন্য। অভি, শুভ আর মিম তিনজন গোল হয়ে বসে মাঝখানে ফোন রেখে ভিডিও কল করে নীলাকে বলছে নাচতে। নীলাও অসহায় হয়ে নাচতে বাধ্য হচ্ছে। ওদিকে নীলা অনেক বড় একটা প্ল্যান করে ফেলেছে। সে জানতো ওরা তাকে কল দিবে, আবারও এরকম করার কথা বলবে। সেজন্য সে আগে থেকেই তার বাবা এবং যে ছেলেটাকে অভি মারার জন্য টাকা দিয়েছে তাকে আড়ালে দাঁড়াতে বলেছিল। শুভ তখন নীলাকে বলে, নীলা, আজকে তোমাকে একটা সহজ শাস্তি দিতে চাই। তুমি আজকে এক কাজ করো, ওই শ্মশানের ওইখানে আসো। এসে একটা কবর থেকে তুমি মাটি এনে সেটা রাস্তায় লিখবে নীলা একটা বেঈমান। নীলা তাদের কথা শুনে মনে মনে হাসলো, কারণ এই কাজটা দেখতে এসে অভি কত বড় বিপদে পড়তে যাচ্ছে সে নিজেও জানে না। নীলা শুভর এক কথাতেই রাজি হয়ে গেল। শুভ, অভি আর মিম বাইকে করে নীলাকে দেখার জন্য চলে আসলো নীলার বাসার ওখানে। নীলাকে এভাবে ভয় পেতে দেখে শুভ অভির দিকে তাকিয়ে বলল, দোস্ত, এইভাবে যদি প্রতিদিন বিনোদন পাই তাহলে টাকা খরচ করে আর সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে হবে না। তারা দাঁড়িয়ে হাসছিল, কিন্তু হঠাৎ করে কেউ একটা পেছন থেকে অভির মাথায় আঘাত করলো। অভি বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মাথায় আঘাত লাগতে সে মাটিতে লুটিয়ে পড়ল। অভি কিছু বুঝে ওঠার আগেই তাকে একটা গাড়িতে তুলে নিয়ে চলতে শুরু করলো। মিম আর শুভ থামানোর চেষ্টা করেও ব্যর্থ হলো, কারণ বেশ কয়েকটা ছেলে ছিল তাদের সাথে। অভিকে তুলে নিয়ে যেতে রেখে মিম শুভর দিকে তাকিয়ে কান্না করে বলল, শুভ, ওদেরকে আটকা প্লিজ, ওরা অভিকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু শুভ কিছুই করতে পারল না। গাড়িটা অনেক দ্রুত গতিতে সেখান থেকে চলে গেল। এটা দেখে নীলা তাদের দিকে হাসতে হাসতে এগিয়ে আসলো। নীলা এই প্ল্যানটা আগে থেকেই সাজিয়ে রেখেছিল। নীলা মিমের সামনে এসে বলল, তোমার জন্য অনেক কষ্ট হচ্ছে মিম। তোমার ভালোবাসার মানুষকে তুমি একদিনের জন্য কাছে পেলে, আবার হারিয়েও ফেললে। আর ওকে তুমি কোনোদিন কাছে পাবে না। কালকে সকালের ভিতরেই ওর লাশ তোমাদের কাছে চলে আসবে। মিম তখন নীলার কথা শুনে নীলার পথ আটকে কথা বলার চেষ্টা করলো, কিন্তু নীলা সেখানে এক মুহূর্তও দাঁড়ালো না। হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। মিম তখন শুভকে নিয়ে বাসায় আসলো। বাসায় আসার পর চিৎকার করে সবাইকে ডাকতে লাগলো। বাড়ির সবাই যখন এই কথাটা শুনলো তখন অনেক চিন্তায় পড়ে গেল। অভির বাবা তখন মিমকে সান্ত্বনা দিয়ে বলল, মিম, মা তুই কোনো চিন্তা করিস না। আমি এখনই পুলিশের সাথে যোগাযোগ করছি। অবিকে আমরা উদ্ধার করে নিয়ে আসব। ভাইয়া, শুভ, তোমরা চলো তাড়াতাড়ি আমার সাথে। আমি কি বসে থাকবো নাকি? আমার অভিকে খোঁজার জন্য তোমরা যাবে আর আমি বসে থাকবো? এটা তোমরা চিন্তা করলে কিভাবে? আব্বু চলো, আমিও যাব। মিমকে নিতে না চাইলেও মিম জোর করে তাদের সাথে গেল। অভির চেহারা চোখের সামনে আসতে মিমের চোখ দিয়ে জল গড়িয়ে পড়তে শুরু করলো। শুভ মিমকে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু মিম কিছুতেই শান্ত হচ্ছে না। তারা সবাই থানায় গেল। অভির বাবা অফিসারদের সাথে কথা বলতে ব্যস্ত। শুভ গাড়ির নাম্বারটা পালানোর সময় বুদ্ধি করে রেখে দিয়েছিল। সে তখন এগিয়ে গিয়ে অফিসারকে বলল, অফিসার, আমি গাড়ি নাম্বারটা নোট করে রেখেছিলাম। এই গাড়ি নাম্বার দিয়ে আপনারা গাড়িটার খোঁজ করুন। গাড়িটাকে পেয়ে গেলে আমরা অভিকে পেয়ে যাব। আপনি গাড়ির নাম্বারটা আমাদের কাছে দেন, আমরা এখনই হাইওয়ে পুলিশ অফিসারদের কাছে এটা পাঠিয়ে দিচ্ছি। ওই গাড়ি যেদিকে যাবে ওদিক থেকেই আমাদের কাছে ইনফরমেশন চলে আসবে। তখন শুভ পুলিশের কাছে গাড়ির নাম্বার দিল। পুলিশ অফিসাররা খোঁজ করতে শুরু করলো। অনেকগুলো রাস্তা কোন দিকে তারা গেছে এটাই খুঁজে পাওয়াটা মুশকিল, তাই কয়েক ভাগ হয়ে খুঁজতে লাগলো সবাই। মিমের ভয় হতে লাগলো, কারণ তারা বলেছে রাতের মধ্যে অভিকে মেরে ফেলবে। ওদিকে অভিকে ধরে নিয়ে একটা রুমের মধ্যে বসিয়ে বেঁধে ফেলা হলো। অভি এখনও কিছুই বুঝতে পারছে না, তার মাথার মধ্যে অনেক বেশি ব্যথা করছিল। তখন একটা ছেলে অভির কাছে এসে বলল, ওই ছেলে, তোর এত বড় সাহস, তুই নীলাকে ব্ল্যাকমেল করিস ওর গোপন ছবি দিয়ে। আজকে তোকে এমন শিক্ষা দেব যে ব্ল্যাকমেল করার শখ আর কোনোদিন উঠবে না। তোমরা আমাকে এখানে ধরে নিয়ে এসেছো কেন? নীলা আমার সাথে বেইমানি করেছিল, সেই জন্য আমি নীলার কাছ থেকে প্রতিশোধ নিচ্ছিলাম। আরে ওই ছেলে বলে কি আমাকে নাকি চিনে না। আমি হচ্ছে এই এলাকার শীর্ষ সন্ত্রাসী রাফি। আমার কথা শুনলে এই এলাকার মাটি পর্যন্ত কেঁপে ওঠে। আর তুই নাকি আমাকে চিনিস না। একটু পর ওরা চলে আসবে, এরপর তোকে এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে। কিন্তু আমাকে মারার কারণ কি? ওরা অন্যায় করেছে, তাই অন্যায়ের শাস্তি পাচ্ছে। আমাকে ছেড়ে দাও, ভালো হবে না বলে দিলাম। তারা অভিকে কিছুক্ষণ মারধর করলো। অভির পুরো শরীরে ব্যথা হয়ে গিয়েছে।
একটু পর নীলা এবং তার বাবা আসলো। নীলা অভির সামনে এসে অভির অসহায় অবস্থা দেখে হাসতে হাসতে বলল, আমাকে নিয়ে অনেক হাসাহাসি করছিলিস তাই না? এখন তাড়াতাড়ি মোবাইলটা আমার কাছে দে, নাহলে আজ তোকে এখানেই জ্যান্ত পুঁতে ফেলবো। আরে ফোনটা তো আমি নিয়েই আসিনি, এখন ফোনটা আমি কোথায় পাবো? ওটা মনে হয় শুভর কাছে, তাই আমাকে মেরে কোনো লাভ নেই। অভি চাইছিল তার শুভর কাছে কল করুক, কারণ তার বিশ্বাস এতক্ষণে তার বাবা হয়তো পুলিশের কাছে গিয়েছেন। যদি ওরা শুভকে কল করে তাহলে পুলিশ তাদের লোকেশন ট্র্যাক করতে পারবে এবং এখানে চলে আসবে। অভি তখন নীলার দিকে তাকিয়ে অসহায় দৃষ্টিতে বলল, আমাকে এভাবে মেরে কোনো লাভ নেই, আমি তো ওই ফোনটা দিতে পারবো না। তোমরা এক কাজ করো, শুভর কাছে কল করে বলো ফোনটা নিয়ে আসতে। তখন তারা অভির কথা শুনে বোকার মতো তার কাছে আসলো। অভি তখন শুভর নাম্বার বলে দিল। নীলা শুভর কাছে কল করলো। ওদিকে শুভরা তখন গাড়ির মধ্যেই ছিল। হঠাৎ করে ফোন আসলা দেখে শুভ ফোনটা ধরতেই বুঝলো নীলা কল করেছে। তখন পুলিশ অফিসার সহ সবাই চুপ হয়ে গেল। নীলা তখন শুভকে বলল, শুভ, যদি নিজের বন্ধুকে বাঁচাতে চাও তাহলে ফোনটা নিয়ে আসো। তোমার বন্ধু এখন আমার কাছে বন্দি, ওকে শেষ করতে এখন আমার 2 মিনিটও লাগবে না, তাই তাড়াতাড়ি ফোনটা নিয়ে আসো। নীলা, এরকম কিছু করো না প্লিজ। তুমি যেটা বলবে আমরা সেটাই শুনবো, কিন্তু আমার বন্ধুকে কিছু করো না। আমি ফোনটা নিয়ে আসছি, তোমরা কোথায় আছো বলো। আমাকে কি বোকা পেয়েছিস? আমি যদি এখন ঠিকানা বলি তাহলে তোরা এখানে চলে আসবি। তোরা 3 রাস্তার মোড়ে আয়, ওখানে আমি একজন লোক পাঠিয়ে দিচ্ছি, ওই লোকটার হাতে ফোনটা দিয়ে দিবি। তখন পুলিশ অফিসার শুভকে ইশারায় কথা চালিয়ে যাওয়ার কথা বলল এবং তারা ওদিক থেকেই লোকেশন ট্র্যাক করার চেষ্টা করছে। অবশেষে তারা সেটাতেই সফল হলো। তখন শুভ বলল, আচ্ছা ঠিক আছে, তুমি তোমার লোককে 3 রাস্তার মোড়ে পাঠাও, আমি এখানে ফোন নিয়ে আসছি। কিন্তু আমার বন্ধুর কোনো কিছু করবে না। আমার বন্ধুর কিছু হলে কিন্তু আমি ভিডিওটা ভাইরাল করে দেব। নীলা শুধু ঠিক আছে বলে ফোনটা কেটে দিল। পুলিশ অফিসার তখন মিমদের দিকে তাকিয়ে বলল, আপনারা কোনো চিন্তা করবেন না, ওদের লোকেশন আমরা পেয়ে গেছি। ওরা নদীর তীরে একটা ফার্ম হাউজে আছে। আপনারা প্লিজ একটু শান্ত হন, কান্না করা বন্ধ করুন। এখন আমাদের আসল যুদ্ধ শুরু হবে। এরপর সবাই মিলে সেখানে যেতে শুরু করলো। থানা থেকে প্রায় 20 মিনিটের রাস্তা সেই ফার্ম হাউস। ওদিকেই অভি তখন বসে আছে বাঁধা অবস্থায়। সে জানে না তার কি হবে। হঠাৎ নীলার বাবা এসে তাকে মারতে বলল, আমাকে বোকা বানিয়ে আমার মেয়েকে নিয়ে গেম খেলার স্বপ্ন দেখেছিলে তাই না? আজকে তোকে এমন শিক্ষা দিব যে আর কোনোদিন আমার সাথে লাগার সাহস পাবি না। ও তাই নাকি? নিজের মেয়েকে দিয়ে ব্যবসা করানোর সময় এটা মনে হয়নি? এখন নিজের মেয়ে ভিডিও ভাইরাল হয়ে যাবে, সেই জন্য আমাকে ধরে নিয়ে এসেছেন? তোর কত বড় সাহস, তুই আমার মেয়েকে নিয়ে ওরকম বাজে কথা বলছিস? একবার শুধু ফোনটা আমাদের হাতে আসতে দে, এরপর তোকে একদম টুকরো টুকরো করে ফেলবো। বাবা, তুমি একটু অপেক্ষা করো। নিজের মৃত্যুর আগে এরকম কথা মানুষ বলে? ও পাগল হয়ে আছে। আমি পাগল হইনি নীলা, তোমরা পাগল হয়েছো। তোমরা ভুল করেছো সেটা না স্বীকার করে আমার পিছনে লেগে আছো। স্যার, আপনারা এই ছেলের সাথে এত কথা বলছেন কেন? আপনারা সরুন, আমি ওকে জমের বাড়ি পাঠিয়ে দিব। আরে রাফি, তুমি কোনো চিন্তা করো না। এই ছেলেটা হয়তো মৃত্যুর ভয়ের কারণে মাথায় সবকিছু একদম তিল হয়ে গেছে, তাই এসব আজে বাজে কথা বলছে। অভি তাদের সাথে তর্ক করে শুধু সময় বাড়াচ্ছিল। তার বিশ্বাস তাকে এখান থেকে বাঁচাতে কেউ না কেউ তো আসবেই। কিন্তু এভাবে বসে থাকতে থাকতে প্রায় আধা ঘন্টা পার হয়ে গেল। তখন নীলা বলল, এতক্ষণে তো আমার লোক ফোনটা নিয়ে আসার কথা, এখনো আমাদের কাছে কল করছে না কেন? তাহলে কি শুভ ফোনটা নিয়ে আসেনি? ম্যাম, অপেক্ষা করে কোনো লাভ নেই, আমি ছেলেটাকে মেরে ফেলি, এরপর আপনারা যেটা খুশি সেটা করেন। অভির মনে মনে ভয় হতে শুরু করলো, কিন্তু সেটা তাদের সামনে প্রকাশ করলো না। তার কিছু একটা বলতে যাবে এর আগেই বাইরে গাড়ি এসে থামলো। তখন নীলা অভির দিকে তাকিয়ে বলল, ও তাহলে তোকে বাঁচানোর জন্য এখানে চলে এসেছে। আজকে এখান থেকে তোকে কেউ বাঁচিয়ে নিয়ে যেতে পারবে না। আমাকে মারবি তাই না? তোর কত সাহস হয়েছে সেটা আমিও দেখতে চাই। মিম তখন পুলিশ সহ সবাইকে নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকতেই দেখে কয়েকজন লোক অভির মাথার কাছে বন্দুক ধরে আছে। এটা দেখার পর মিম কান্না করতে শুরু করলো। অভি তখন মিমের দিকে তাকিয়ে বলল, মিম, কান্না করো না প্লিজ, আমার কিছুই হবে না। তোমরা চলে এসেছো, এখন আমার আর কিছুই হবে না। নিজেকে একটু শক্ত করো। কিন্তু মিম কান্না করেই যাচ্ছে। তখন পুলিশ অফিসার নীলার দিকে তাকিয়ে বলল, এই তোমরা অবিকে ছেড়ে দাও, না হলে কিন্তু একদম ফাঁসির দড়িতে ঝুলতে হবে।
অফিসার, সতর্ক করে দিচ্ছি, আমাদের বিরুদ্ধে কিছু করার চেষ্টা করলে কিন্তু এই ছেলেটাকে একদম শেষ করে দিব। ছেলেটাকে যদি বাঁচাতে চাও তাহলে এখান থেকে চলে যাও। এই ছেলেটাকে শাস্তি পেতেই হবে, ও আমার মেয়ের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তোমার মেয়ের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করেনি, উল্টো তোমার মেয়ে ছেলেদের পিছনে ঘুরে তাদের কাছ থেকে টাকা খেয়ে বেড়াচ্ছিল। তাই যেটা বলছি সেটা করো। তোমার মেয়েকে বলো ওখান থেকে সরে আসতে। ওই অফিসার, তুই কি আমাকে চিনিস না? আমার সামনে দাঁড়িয়ে আমার ক্লায়েন্টকে এভাবে হুমকি দেওয়ার অধিকার তোকে কে দিল? তুই তো জেল থেকে পালিয়ে এসেছিলি, তাই না? পালিয়েছিলি ভালো কথা, নিজে থেকে আবার মরতে আসলি কেন? আজ তোকে ধরে নিয়ে গিয়ে ফাঁসির দড়িতে ঝুলাবো। অফিসার যখন রাফির সাথে তর্ক করতে ব্যস্ত, তখন অভি শুভকে চোখের ইশারায় বলল পিছন দিকে আসতে। তখন শুভ আস্তে আস্তে পিছন দিকে চলে আসলো। পিছনে এসে হঠাৎ করে সে অভি যে চেয়ারে বসা ছিল সেই চেয়ারে উল্টে দিল। চেয়ারটা উল্টে যাওয়ার পর সব লোক এদিক ওদিক গুলি করতে শুরু করলো। তখন পুলিশ অফিসাররাও দ্রুত পুরো জায়গাটা নিয়ন্ত্রণে নিয়ে নিল। রাফির পায়ে গুলি খেয়ে ছটফট করছিল। তখন সেই অফিসার রাফির হাতে হাতকড়া পরাতে পরাতে বলল, এতক্ষণ খুব বড় বড় কথা বলছিলি, তাই না? এবার দেখ টাকা নিয়ে মানুষকে খুন করলে তার শাস্তি কিরকম হয়। এরপর অফিসার ওদের সব বাইকে ধরল। নীলার বাবা তখন অভির দিকে তাকিয়ে বলল, অভি, আমাকে ক্ষমা করে দাও, আমি আর এই কাজ কোনোদিন করব না, আমাকে ছেড়ে দিতে বলো প্লিজ। কেন? এতক্ষণ তো অনেক বড় বড় কথা বলছিলেন, আমাকে মেরে ফেলবেন, এই করবেন সেই করবেন, এখন আপনার এত পাওয়ার কোথায় গেল? তখন তারা সবাই কান্না করতে শুরু করলো। কিন্তু অভি তাদের দিকে ফিরেও তাকালো না। সে শুভর কাছ থেকে ফোনটা নিয়ে নীলার কাছে চলে গেল। এরপর ফোনটা নীলার হাতে দিয়ে বলল, এই ফোনের আমার কোনো প্রয়োজন নেই। আমি তোমাকে এতদিন শুধু ভয় দেখাচ্ছিলাম। আমি কোনোদিনও কোনো মেয়ের অসম্মান হতে দিব না, এটা বিশ্বাস রাখতে পারো। নীলা ফোনটা হাতে নিয়ে অভির দিকে অবাক হয়ে তাকালো। পুলিশ অফিসার তখন সবাইকে ধরে গাড়িতে তুলতে যাবে। তখন অভি অফিসারের কাছে গিয়ে বলল, স্যার, ওনাদের বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নেই। ওনারা ওনাদের সম্মান বাঁচানোর জন্য এই কাজ করেছিলেন, তাই ওদের ছেড়ে দিয়ে এই অপরাধীদেরকে ধরে নিয়ে যান। এরা টাকার কারণে মানুষকে খুন করে। এটা কি বলছেন মিস্টার অভি? যদি ওদেরকে ছেড়ে দেই তাহলে আবার আপনার উপর বিপদ আসতে পারে, তাই ওদেরকে ধরে নিয়ে যাওয়াটাই উত্তম। আমার মনে হয় না আজকে যে শিক্ষা পেয়েছে এরপরে তারা এই কাজ কোনোদিন করবে, তাই আমি চাই ওদেরকে একটা সুযোগ দিতে। অভির কথা শুনে নীলা কান্না করে দিল। অভি তখন নীলার বাবার কাছে গিয়ে বলল, আঙ্কেল, আপনি আমার বাবার বয়সী। আপনার মেয়ে যেটা করেছে সেটা খুব বড় একটা অন্যায় করেছে। এরপরও আমি আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ করব না। আপনারা যেটা করেছেন সেটা হয়তো নিজেদের সম্মান বাঁচানোর জন্য করেছেন, তাই আপনাদেরকে আমি ক্ষমা করে দিলাম। আর আমার পরিবারের সবাইও আপনাদেরকে ক্ষমা করে দিয়েছে। আপনারা এখান থেকে চলে যান, আর নীলাকে সাবধানে রাখবেন। আমরা থানা থেকে মামলা তুলে নিব। এই কথা শোনার পর নীলার বাবা অভির কাছে এসে মাথায় হাত বুলিয়ে দিলেন। তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন। অভির হাত ধরে নীলার বাবা বলল, সত্যি বাবা, তোমার সাথে আমরা যেটা করেছি সেটা খুব অন্যায় করেছি, তুমি আমাদের চোখ খুলে দিয়েছো। আজ থেকে আমি কথা দিচ্ছি আর কোনোদিন কোনো অন্যায় কাজ করব না। আমার মেয়েকে আমি একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। এরপর তারা দুইজন সেখান থেকে চলে গেল। এসব দেখে অভির পরিবারের লোকজন অভির দিকে তাকিয়ে আছে অবাক হয়ে। তারা হয়তো বিশ্বাসই করতে পারছেন না অভির এমন ব্যবহার। অভির বাবা তখন তার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আমি আজ তোকে গর্বিত বাবা। আমি এতদিন ভাবতাম আমার ছেলে ভালো মানুষ হয়নি, কিন্তু আমি আজ বুঝতে পারছি আমার ছেলে একটা আদর্শ মানুষ হয়েছে। আর অফিসার, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে বাঁচানোর জন্য। আপনারা যদি না থাকতেন তাহলে আজকে আমার ছেলেকে বাঁচাতে পারতাম না। আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষা আমার কাছে নেই। কি বলছেন মিস্টার রফিক চৌধুরী? এটা আমাদের দায়িত্ব। তবে আজকে মিস্টার অভি যেটা করলো সেটা সত্যিই মানুষের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এরকম মানুষ পৃথিবীতে হয় না। মিস্টার অভি, আপনি জীবনে অনেক সুখী হন, এটাই চাওয়া। বলে রাফি এবং তার সাথে থাকা লোকটাকে নিয়ে পুলিশ চলে গেল। অভি তখন বাড়ির সবাইকে নিয়ে চলে আসলো বাসায়। আসার পর সবাই একসাথে মিম আর অভির বিয়ের দিন ঠিক করলো। এরই মধ্যে অভি দেখলো মিম তার দিকে মন খারাপ করে তাকিয়ে আছে।
হয়তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল সেই জন্য। অভি কিছুক্ষণ তার বাবা মার সাথে কথা বলে রুমে আসলো। ফ্রেশ হয়ে মিমের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। অভিকে দেখে মিম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলল, তুই কেন এমনটা করলি? আমি কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। আজকে যদি তোর কোনো ক্ষতি হয়ে যেত তাহলে আমি কিভাবে বাঁচতাম? আমি তোকে খুব ভালোবাসি অভি। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি তুমি ভয় পেয়ে গিয়েছিলে। আমি তো এখন ঠিক আছি। আর এখন থেকে তুমি আমাকে তুমি বলে ডাকবে। কয়েকদিন পর তো আমাদের বিয়ে। মিম অভির কথা শোনার পর বেশ লজ্জা পেয়ে গেল। অভি তখন মিমের গাল চেপে ধরে বলল, ওরে আমার লজ্জাবতী বউরে, তোমাকে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আমি তুমি বলার চেষ্টা করব, কিন্তু অনেক দিনের অভ্যাস, হয়তো একটু সময় লাগবে। অভি তখন মিমকে জড়িয়ে ধরল। এরপরের দিন অভি চলে গেল অফিসে। তার বাবা আর বড় আব্বুর সাথে অফিসের সব কিছু দেখে নিল। এখন থেকে সে অফিসে বসবে, সাথে পড়াশোনাটাও চালাবে। দেখতে দেখতে প্রায় 8 দিন কেটে গেল। আজকে অভি আর মিমের বিয়ে। বিয়েতে মেয়েরা সাধারণত কান্না করে, কিন্তু মিম অভির দিকে কেমন জানি করে তাকাচ্ছিল। অভির ভয় ভয় করছিল। বিয়ে শেষে মিমের বাবা অভির কাছে আসলো। এসে অভির হাতটা ধরে বলল, গভীর বাবা, আমি জানি তুমি কি রকম, তাই আমি আর কিছুই বলতে চাই না। শুধু একটাই কথাই বলবো, আমার মেয়েটাকে কোনোদিনও কষ্ট দিবে না। আরে শ্বশুর মশাই, এমনভাবে বলছেন যেন আপনার মেয়ে আপনার বাড়ি থেকে চলে যাচ্ছে। আপনার মেয়ে তো এখানেই থাকবে। প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠার পরেই তো আপনার মেয়েকে দেখতে পাবেন। মনে হচ্ছে যেন আপনার মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছি। এই কথা শোনার পর সবাই হেসে উঠল। অভি তখন তাদের দিকে তাকিয়ে বলল, এভাবে হাসাহাসি করার কি আছে? আমি আমার বড় আব্বুকে শ্বশুর মশাই বলে ডাকবো। বড় আব্বু হচ্ছে সকালে আমার শ্বশুর মশাই আর রাতে আমার বড় আব্বু। একসাথে দুই সম্পর্ক হলে আমার কি করার আছে? এরপর তারা দুজন সবার সাথে আরও কিছুক্ষণ আড্ডা দিল। অভি আস্তে আস্তে বাসর ঘরে ঢুকলো। বাসর ঘরে ঢুকতেই মিম এগিয়ে এসে সালাম করলো। অভি তখন মিমের মাথায় হাত রেখে বলল, অনেক বড় হও জীবনে, স্বামী সংসার নিয়ে সুখে থাকো। মিম অভিকে সালাম করতে গিয়ে অভির মুখে এই রকম কথা শুনে বেশ রেগে গেল। উঠে সোজা অভির গলা চেপে ধরে বলল, আরেকদিন যদি এরকম ফাজলামি করার চেষ্টা করিস তাহলে কিন্তু একদম মেরে ফেলবো। এই কয়েকদিন তো একদম ভালো ছিলি, আবার ফাজিল হয়ে গেছিস তাই না? আজ থেকে একদম ভালো হয়ে যেতে হবে। জো হুকুম মহারানী, আপনি যেভাবে বলবেন ঠিক সেভাবেই চলবো। এখন থেকে তো আমি একটা ঝামেলায় ফেসে গেলাম। বউ হয়ে গেলে না হলে তো আমি কত মেয়েদের সাথে আড্ডা দিতে পারতাম। এই কথা বলার পর অভি মিমের চোখে জল দেখতে পেল। অভি তখন হেসে মিমকে জড়িয়ে ধরে বলল, আর আমি তো একটু মজা করছিলাম, এর মধ্যেই তুমি কান্না করে দিলে। আমার সাথে যদি আরেকদিন এসব মজা করার চেষ্টা করিস তাহলে কিন্তু আমি আর এই বাড়িতে থাকবো না। অভি তখন মিমকে শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরল। তাদের ভালোবাসা এভাবেই চলতে থাকুক। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো গল্পতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।